আরও একটা ভিডিও বা ভ্লগ নিয়ে হাজির হলাম। আমি খেয়াল করেছি প্রতিদিনই কোনো না কোনো টেনশন নিয়ে এক একটা দিন শুরু হয়। সেটা ছোট টেনশন হোক আর বড় টেনশন থাকবেই। তো আজকের টেনশনটা কী নিয়ে তা অবশ্যই বলবো। তার আগে চলুন দেখে নেবেন আজকে দুপুরে কী রান্নাবান্না করছি। এখানে ডাঁটার শাক ভুনা করে নিচ্ছি আর মশলা কষাচ্ছি, মুড়িঘণ্ট রান্না করব। তো রুই মাছের মাথা নিয়েছি দুইটা, লেজ নিয়েছি দুইটা, এগুলা ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছি। আর 2 রকমের ডাল নিয়েছি, মুগ ডাল আর মসুরের ডাল। তো এগুলোও আমি একটু সকালবেলায় ভিজিয়ে রেখেছি নরম হয়ে যাওয়ার জন্য, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, রান্না করতে কম সময় লাগবে। মুড়িঘণ্ট রান্না আমি সাধারণত মিষ্টি কুমড়া শাক আর ডাঁটা দিয়ে থাকি। আমার কাছে ভালো লাগে মিষ্টি কুমড়া শাক ডাঁটা দিয়ে মুড়িঘণ্ট রান্না করলে। টমেটো তো থাকেই। ছাদ থেকে মিষ্টি কুমড়া শাক ডাঁটা এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ভিডিও করেছিলাম কিন্তু ক্লিপটা খুঁজে পাচ্ছি না, তাই আর শেয়ার করা হলো না। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে মাছের মাথা ডাল মশলার সাথে আবার কষিয়ে নেব। এখানে কিছু সদাইপাতি এনেছি, নুডলস, সুজি, রিন হোয়াইট পাউডার, চিনি আর অনেক কিছু। তো এগুলো এখনও ঠিক করে রাখা হয় নাই। আর এখানে গ্রাম থেকে কিছু আতপ চাল নিয়ে আসা হয়েছে। তো যারা আমাদের খেতে চাষ করে তারা উপহারস্বরূপ প্রতি বছরই চাল পাঠিয়ে দেয়। তো এই চালগুলো আনার পর আমার টেনশন আরও বেড়ে গেল। আর এইখানে শাক রান্না হয়েছে, মুড়িঘণ্ট রান্না শেষ। গতকালকে কিছু তরকারি বেঁচে যায়, তাই আজকে অল্প রান্না করলাম। ওই যে বললাম চাল আনার পর থেকে টেনশন বেড়ে গেছে, কারণ গত বছরের কিছু চাল আছে। গত বছরে শীতের পিঠা খাওয়ার পর আরও কিছু চাল বেঁচে যায়। তো আমি বস্তায় ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বস্তাটা একদম বরফের সাথে লেগে একদম আটকে গিয়েছে, এখন টান দিলে উঠছে না। ভিতরে আমি কাপড়ের ব্যাগ দিয়ে তারপরে পলিথিন দিয়ে রেখেছি আর কি। তো এই কাপড়ের ব্যাগগুলো দেখেন টান দিতে ছিঁড়ে গেল। এগুলো আসলে কোনো কাজেই লাগে না, মানে ফ্রিজে রাখার জন্য বিশেষ করে কোনো কাজেই লাগে না। বস্তাটা তো কিছুতেই তোলা যাচ্ছে না, তো এখান থেকেই আমি কিছু চাল নিয়ে নিব। প্রতি বছরই কিছু চাল বেঁচে যায়। কিছু গুঁড়া করে আবার রুটিও বানিয়েছি আটার সাথে মিলিয়ে। আটা আর চালের গুঁড়া দিয়ে আমি রুটি বানাই, তো রুটিও খেয়েছি। তারপরও কিছু চাল রয়ে গিয়েছে। বস্তায় এভাবে ভালোভাবে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে বছরকে বছর চালগুলো খুব ভালো থাকে, পোকাও ধরে না। ফ্রিজের এই সাইডটাতে কোরবানির মাংস ছিল, তো বস্তার মুখটা ভালোভাবে লাগিয়ে এটার উপরেই আসলে মাংসের প্যাকেটগুলো রাখা হয়েছিল। তো আস্তে আস্তে মাংস শেষ হচ্ছিল, আর আমি এই যে মশলার ডিব্বাগুলা, তারপর কিছু ফ্রোজেন খাবারের বক্স রেখে দিয়েছি। তো বস্তাটা বেশি চাপা পড়াতেই আসলে বরফের সাথে লেগে গিয়েছে। এখন তো কোরবানির মাংস খাওয়া শেষ, তো এই সাইডটাতেই আবার মাংস কিনে আনলে এই সাইডটাতেই রাখা হবে। তাই পলিথিনটা মুখ ভালোভাবে পেঁচিয়ে এখানে আবার চালগুলা রাখতে হবে আর কি। আর ওই অপর পাশে তো মাছ রাখা আছে। তো আমি মেপে মেপে 3 পট চাল নিলাম। চলে আসলাম রান্নাঘরে। এই চালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আর বেছে নেব। আতপ চালে কিন্তু প্রচুর ময়লা থাকে। আবহাওয়া চেঞ্জের সাথে সাথে আমাদের খাবারের লিস্টও চেঞ্জ হতে থাকে। এখন একটু শীত পড়ছে, এখন মনে হচ্ছে যে একটু পিঠা খাই।
প্রতিদিনই বিশেষ করে সকালের নাস্তা খেতে বসলে আমার মনে হয় কি একটু পিঠা থাকতো, এটা খেতে ইচ্ছা করে, ওই রকম পিঠা খেতে ইচ্ছা করে। কিন্তু গরমের দিনে কিন্তু এরকম ইচ্ছা হয় না। গরমের দিনে আবার অন্যরকম খাবার খাওয়ার একটা চাহিদা থাকে। আবার সবজির ক্ষেত্রেও গরমের সময় যে সবজিটা ভালো লাগে খেতে, শীতের সময় কিন্তু ওই সবজি খেতে ভালো লাগে না। শীতের সবজি আবার ভিন্ন। আবার আর গরমকালে শীতের সবজিগুলোর স্বাদও চেঞ্জ হয়ে যায়, একদম খেতে ইচ্ছা করে না। আমি গরমে প্রচুর টক খাই। বেশিরভাগ মানুষেরই গরমের দিনে টক খেতে ভালো লাগে, কিন্তু শীতের দিন টক খেতে তেমন একটা ভালো লাগে না। আবার গরমে এই জন্যই পিঠার স্বাদও কম লাগে। শীতের পিঠার খাওয়ার মজা অন্যরকম। তো এখন এই মুহূর্তে যে আপুরা আমার ভিডিও দেখছেন, বলেন তো আমি কথাটা ঠিক বললাম কি না? আমার সাথে একমত হলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আবহাওয়া পরিবেশের পরিবর্তন সব মানুষের মনের উপর একটা বিশাল প্রভাব ফেলে। এইটা একটা স্বাভাবিক নিয়ম। আতপ চালে কিন্তু প্রচুর পরিমাণে ধান আর বড় বড় পাথরও থাকে। তো ভালোভাবে বেছে না নিলে গুঁড়া করলেও এই পাথরগুলো থাকার কারণে যে আইটেমে যে রেসিপি পিঠা বা যেটাই বানাই ভালো ভালো লাগে। তাই পাথরগুলো অবশ্যই ভালোভাবে বেছে নিতে হবে। আমি এখানে ভাতের চাল 1.5 পট মেশাবো। শুধু আতপ চাল দিয়ে পিঠা বানালে শক্ত হয়ে যাবে, তাই ভাতের চাল দিয়ে দিলাম অর্ধেক। 3 পট নিলাম আতপ চাল, 1.5 পট ভাতের চাল। ভালোভাবে ধুয়ে আমি এই চালগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখব। অল্প পরিমাণে চাল যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, তো সারা রাত ভিজিয়ে রাখলে চালগুলো ভালোভাবে একদম নরম হয়ে যাবে। তাহলে ব্লেন্ড করলে মানে মিহি হবে, ভালোভাবে ভেঙে যাবে আর কি। চালের গুঁড়া করলে আমি পোলাও চাল মেশাই, এতে করে পিঠা বানালে পিঠা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। যেহেতু এখানে অল্প পরিমাণে চাল আছে, তো তাই আর পোলাও চাল মিলালাম না, শুধু ভাতের চালই দিয়েছি যাতে করে পিঠাগুলো সফট হয়। চিন্তা করছি যে মালপোয়া নয়তো চিতই পিঠা বানাবো। এভাবে করে আমি আরও কয়েকবার পিঠা বানিয়েছি। এই চালগুলো অল্প অল্প করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে মালপোয়া তারপরে চিতই পিঠা বানিয়েছি। তো চালগুলো ধোয়া শেষ, এখন আমি পানি ভর্তি করে রান্নাঘরে রেখে দিব সারা রাতের জন্য। তা এখন বাজে রাত 10:30। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরের দিনের সকালবেলা। চালগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে অনেকগুলো, যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, অনেকগুলো চাল আস্তে আস্তে রয়ে গিয়েছে, তাই আমি একটু চেলে নিয়েছি। তো আস্ত যে চালের ডোটা, ওটা দিয়ে আমি চিতই পিঠা বানাবো। আস্ত চালের ডো দিয়ে চিতই পিঠা বানালে ভালোই লাগে, কিন্তু তেলের পিঠা বা মালপোয়া পিঠা যেটা, ওটা ভালো লাগে না। তো যেটাতে আমি গুড় মিশালাম ওটা দিয়ে মালপোয়া পিঠা বানাবো। গুড়ের পরিমাণ একটু বেশি নিয়ে নিয়েছি, বেশি না মানে পরিমাণ মতো নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ আটা। মালপোয়া পিঠা শুধু চালের গুঁড়া দিয়ে বানালে অনেক শক্ত হয়ে যায়, বিশেষ করে ঠান্ডা হলে টেনে ছিঁড়া যায় না, তাই অবশ্যই আটা কিংবা ময়দা দিতে হবে। পিঠার মধ্যে মালপোয়া পিঠাটা আমার খুব প্রিয়, বলতে পারেন ছোটোবেলা থেকে মালপোয়া পিঠাটা আমার খুব পছন্দের। তো বিয়ের পরে এসে দেখলাম যে আমার শ্বশুরেরও মালপোয়া পিঠাটা খুব পছন্দ। খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। সকালবেলায় বেটাটা তৈরি করে রেখেছি, এখন বিকেলবেলা আসলাম পিঠাটা বানাতে। বিকেল বলতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন একটু গরম পানি দিয়ে আমি এই বেটারটাকে একটু পাতলা করে নেব। কোনো এক সময় এই পিঠাটা আমার ভালোই হইতো না, মানে কখনো যদি ভালো হয় কখনো চ্যাপ্টা হয়ে যেত, কখনো দলা পেকে গোল হয়ে উঁচা হয়ে যেত, আবার কখনো দেখা যেত পিঠাটা ঠিকঠাক মতোই হয়েছে কিন্তু ভিতরে কাঁচা। বুঝতামই না যে আসলে সমস্যাটা কী।
আসলে আমি যাদের থেকে শিখছি ওনারাও দেখা যায় যে কোনো মেজারমেন্ট বা টিপস ফলো করে পিঠা বানানো কাজকর্ম করা এগুলো করে না, ওনারা ওনাদের অভিজ্ঞতা খাটিয়ে করে। চ্যাপ্টা হয়ে গেছে একটু আটা বেশি দিয়ে নাও, গোল হয়ে যাচ্ছে আটা কমাও, পানি দাও, এরকম আর কি। কিন্তু এখন বুঝতে পারি যে 2-1টা টিপস ফলো করলে পিঠা সবসময় ভালো হবে, কখনোই নষ্ট হবে না। আর এই টিপসগুলো আমি কোথায় পেলাম জানেন? আমার বোনের কাছ থেকে। সাধারণত প্রথম পিঠাটা লেগে যায় বা পুড়ে যায়, হতে চায় না, কিন্তু আজকের পিঠা তৈরিতে আমার একটা পিঠাও নষ্ট হয় নাই। প্রথম পিঠাটা থেকে একদম শেষ পর্যন্ত সব কয়টা পিঠা এত সুন্দরভাবে হয়েছে। আর পিঠাগুলো যখন হতে থাকে ভালোভাবে, তখন পিঠা বানাতে পরিশ্রম মনে হয় না, নেশার মতো কাজ করে। পিঠাগুলো বানিয়ে উপরে টিস্যু দিয়ে দিচ্ছি, তার উপরে আবার পিঠা রাখছি, এতে করে নিচের পিঠাগুলো টিস্যুতে চাপ খেয়ে তেল চুষে যাচ্ছে। এই পিঠাতে প্রচুর তেল থাকে, তো টিস্যু যখন তেলে ভরে যায় তখন ওই টিস্যু চেঞ্জ করে আবার নতুন টিস্যু দিচ্ছি, এতে করে পিঠার তেলগুলো একদম শুকিয়ে যাচ্ছে। তেল থাকার কারণে অনেক সময় পিঠাগুলো খেলে গলা জ্বলে। এই পিঠার রেসিপি আমার চ্যানেলে আমি কয়েকবারই শেয়ার করেছি, তারপরে যদি কোনো আপু জানতে চান টিপসগুলো আমি অবশ্যই আপনাদের জন্য আবার শেয়ার করব। তো একে একে আমি সব কয়টা পিঠাই বানিয়ে নিয়েছি। আর ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।